নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বুদ্ধদেব বসুর কাব্যিক উপন্যাস তিথি ডোর। আজ তৃতীয় পর্বের পঞ্চম অধ্যায়ের স্বাতীর বিয়ে। শুরু করি। মেয়ের সঙ্গে যেতে যেতে রাজেনবাবু একবার বয়স্কদের টেবিলে দাঁড়ালেন। শোভা ভাবল নিচে গিয়েই পেটিকোটের দড়িটা ঢিলে করতে হবে। নিখিল ভাবল ডালিমকে আর দেখছি না কেন। ইভা বলল কলকাতার ক্রিসমাসটা এবার মাটি হলো, তোমরা কোথায়? লীলামাসি ভাবলেন উনি তো এখনই যেতে চাইবেন, কিন্তু আমি বিয়ে না দেখে। কুন্দ দিদিমা একসঙ্গে 4টে পান মুখে পুরলেন। হারিত ভাবল আচ্ছা তাহলে তামাশাটা, কিন্তু আমরা সব বসে আছি কার জন্যে? শাশ্বতী বাবার জামা ধরে টান দিল। তার মেজো যা ভাবলেন বাবলাটা উঠে পড়েনি তো এতক্ষণে। উর্মিলা আরও কটি এলাচদানা মুখে দিল। আর মহাশ্বেতা ভাবল মেয়েটির চুল কি ওই রকমই, না কলে কোঁকড়ানো? আমরা ছুটি হলেই জামতারা, তারপর কি হয় না হয়। বলতে বলতে ইভা উঠল, হারিত উঠল, প্রভাত মেশো আর রেবতী গিন্নি উঠলেন। সবাই একসঙ্গে উঠল হুস শব্দে। যুবকরা কেউ কেউ উঠতে উঠতেই সিগারেট ধরালো। নিখিল জুটল একতলায় পকেটের স্টেট এক্সপ্রেসের নিরিবিলি সদ্গতি করতে। চেয়ার ঠেলা চলাফেরা শুরু হলো। দাঁত পড়া পিসেমশাই কাশলেন। এক বাড়ির মেয়ে পুরুষ পরস্পরকে খুঁজল। যাক, ট্রামের সময় আছে এবার তাহলে। হিমাঙ্গ সরে এলো কম আলোর কোণ থেকে বিয়ে হবার দিকটায়। উর্মিলা তার মামাকে বলল, আর গোঁফ ওলা মেয়েটি বলল মহাশ্বেতাকে। মহাশ্বেতা এগোলো সিঁড়ির দিকে, আর তার পাশ দিয়ে ঝলকে চলে গেল লাল কমলা সবুজ 3জন। হালকা নামলো সিঁড়ি দিয়ে, হাসতে হাসতে মাঝপথে ছাড়িয়ে গেল দাদুকে আর মাসিকে। লাফিয়ে নামলো দোতলায়। দুম। দোতলায় এসে শাশ্বতী বলল, স্বাতী যা উপহার পেয়েছে সব তুমি দেখেছো বাবা? সব দেখিনি, একটু যেন ভেবে রাজেনবাবু জবাব দিলেন। দেখবে? এসো এসো না একবার। শাশ্বতী বাবাকে নিয়ে এলো সেই ঘরে যেখানে বর আসার সময় মহাশ্বেতা শুয়েছিল। টাটকা নতুন ড্রেসিং টেবিলে বসে ডালিম খুব নিবিষ্ট হয়ে চুলে চিরুনি টানছিল। ঘরে আওয়াজ পেয়ে তড়াক করে উঠল। ডালিম এখানে? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ঘরটায় দেখলাম কেউ নেই, তাই। অনেক সব জিনিস টিনিস তো আছে, খালি ফেলে রাখা কি ঠিক? মোটেও ঠিক না। ঠোঁট গোল করে চোখ টান করল শাশ্বতী। আর সবাই তো প্রায় তেতলায়। গম্ভীর ডালিম আরও যুক্তি দিল, আমি তাই। তুই বুঝি কোনো কাজে না লেগে ছাড়বি না? ডালিম ঘাড় পর্যন্ত রাঙল। তাকে অত লাল হতে দেখে শাশ্বতীর মনে পড়ল সেই জল ঢালার দুর্ঘটনা, যেটা অবশ্য প্রায় সঙ্গে সঙ্গেই ভুলে গিয়েছিল সে। তবে এক কাজ কর, নিচে তোর নতুন মেশোকে একবার দেখে আয়। সেজো মাসি? মেশো না। আচ্ছা, তবে তোর সত্যেন্দাকেই নিশ্চয়ই। ডালিম সৈনিকের মতো সোজা হলো। কিছু বলতে হবে? এই একটু কথা টথা বলবে আর কি, একাই হয়তো আছে এতক্ষণ। আচ্ছা। নিস্তেজ শোনালো ডালিমের গলা। এর চেয়ে সেজো মাসি তাকে বললেন না কেন এই আলমারিটা ঘাড়ে করে নিচে নিয়ে যেতে? সত্যেন্দার সঙ্গে কি কথা বলবে সে? প্রথমে কি বলবে? নাকি ওই উনি আগে কিছু বলবেন? চিন্তিত ডালিম এগোলো, দরজার ধারে থামল। তেতলা সিঁড়িতে পায়ের শব্দ। মুখ ফিরিয়ে হালকা গলায় বলল, সেজো মাসি ওই তো নেমে আসছে সব, আমি তাহলে কি বলো? সেজো মাসি জবাব দিলেন না। মনে হলো না শুনতে পেয়েছেন। তার আঁচল ঝরা পিঠের দিকে একবার তাকিয়ে ডালিম সরে পড়ল। এই টিস্যু শাড়িটা দিয়েছেন লীলামাসি। সাচ্চা রূপো বাবা। থরে থরে শাড়ি সাজানো আলনার কাছে দাঁড়িয়ে
আঙুল দিয়ে দ্রষ্টব্যগুলি ছুঁয়ে ছুঁয়ে শাশ্বতী বলতে লাগলো, আর তপনদা এই ফ্রেঞ্চ শিফন, রাত্রিরে রংটা ঠিক, পরেশ কাকা এই মেরুন রঙের মুর্শিদাবাদ সিল্ক, আর এই এই ঢাকাই জামদানিটা, এটা শোভাদি দিয়েছে। শেষের কথাটায় শাশ্বতীর গলা নিচু হলো, একটু লজ্জিত যেন, যেন বলতে চায় শোভা তার অবস্থার পক্ষে খুব দিয়েছে। বেশ জামদানিটা। রাজেনবাবু মেয়ের দিকে তাকালেন একবার। হ্যাঁ, খুব ভালো। একটু যেন বেশি উৎসাহ শাশ্বতীর গলায়। ভিটের শাড়ি টাকা 12 কি দাম হবে না? আর জংলি শাড়িটা দেখো, এরকম দুটো হয়ে গেল। আর জানো বাবা, শোভনা শাড়ি ওই যে নতুন একরকম ডুরে বেরিয়েছে আজকাল, সেরকম 5খানা পেয়েছে। আচ্ছা, আমি। রাজেনবাবু নড়তেই শাশ্বতী তাকে কাঁধের কাছে ধরে বলল, এদিকে এদিকে একটু দেখে যাও বাবা। নিয়ে এলো ড্রেসিং টেবিলের ধারে। ফুলদানি দুটো বেশ নতুন ধরনের না বাবা? আর এই গালার কাজ করা ছোট্ট বাক্সটা কি মিষ্টি, আর এই জয়পুরি মিনেটা। আর দেখো, শাশ্বতী দেরাজ ধরে টান দিল, এই কলমটা নিউ মডেল লেডিস পার্কার, সাথীর বন্ধুরা মিলে দিয়েছে। আর দেখেছ কতগুলো সিঁদুর কৌটো? আমার এই হাতির দাঁতেরটাই সবচেয়ে ভালো লাগে, কিন্তু কী বা হবে এত দিয়ে। আর এই রূপোর ফ্রেমের আয়নাটা। শাশ্বতী এক দেরাজ বন্ধ করে আর এক দেরাজ খুলল, তারপর আরও একটা কিছু খুলল, কোনো একটা তুলে দেখল, আর সঙ্গে সঙ্গে নিজেই নিজের উৎসাহে অনর্গল বলতে লাগলো, টয়লেট সেট, টিঙ্কেট বক্স, কাশ্মীরি কাজ। কই গো, এ ঘরে কেউ আছে টাছে নাকি? দরজার কাছে গিন্নি গলার ভারী আওয়াজ হলো। রাজেনবাবু তক্ষুনি সরলেন মেয়ের পাশ থেকে। দেখি মেয়ে কি পেলো টেলো। বলতে বলতে রেবতী গিন্নি ঘরে এলেন। রাজেনবাবুকে দেখা মাত্র ঘোমটা টেনে চওড়া বপুতে ঈষৎ জড়সড় হলেন। আসুন। শাশ্বতী হেসে এগিয়ে এলো। রাজেনবাবু দেয়াল ঘেঁষে দাঁড়ালেন। ঘরে এলেন রেবতী গিন্নি, আর তার পিছনে আরও দুজন। সিঁড়িতে পায়ের শব্দ প্রায় শেষ হলো। রাজেনবাবু বেরিয়ে যেতে যেতে শুনলেন, তোমরা দিদিরা কে কি দিলে সেটা দেখি আগে। সাথী যে ঘরে আছে সেদিকে রাজেনবাবু তাকালেন না, কোনো দিকেই তাকালেন না। সোজা এলেন সামনের দিকের বারান্দায়, যার রেলিংয়ে ঝুঁকে সারি সারি মেয়েরা বর আসা দেখেছিল। এসেই থমকালেন। বিজু পড়ে আছে তক্তাপোষে হাত ছড়িয়ে উপুড় হয়ে, কাঁধ দুটো ফুলে ফুলে উঠছে, ঘাট থেকে কোমর পর্যন্ত কাঁপছে, বেড়ালের ফোঁসফোঁসের মতো কেমন একটা বিশ্রী আওয়াজের ঝাপটা দিচ্ছে এক একবার। আর তার মাথার কাছে ঝুঁকে আছে শ্বেতা, গায়ে হাত বুলিয়ে আস্তে কি বলছে। রাজেনবাবু কাছে গিয়ে বললেন, কি হয়েছে? আর বলো কেন? শ্বেতার গলা ফিসফিসে শোনালো, বিজুটা এমন। রাজেনবাবুর মুখ কঠোর হলো, বিরক্তির রেখা ফুটল কপালে। শ্বেতা ডাকল, বিজু, এই লক্ষ্মী তো, ওঠ, আর সময় নেই। আর কেঁদে টেঁদে কি হবে? এই সংসারের নিয়ম। রাজেনবাবু ফিরে তাকালেন, তাড়াতাড়ি বারান্দার অন্যদিকে এসে বললেন, কি রে বেলি, খুব কষ্ট? একেবারে ফিকে হয়ে যাওয়া অস্পষ্ট বয়সের একটি বিধবা মেয়ে বাঁধো বাঁধো গলায় কথা বলল, টান উঠলে ফাঁকায় ভালো থাকেন, তাই এই বারান্দায়। বেশ করেছ, বেশ করেছ। তা আর কিছু, কোনো ওষুধ টষুধ? একটু যদি আরাম হয় কিছুতে। না, কিচ্ছুতে না, কিচ্ছুতে কিছু হয় না। আমি বিজনকে বলেছিলাম। আর কথা বলো না দাদা। বলে বিধবা মেয়েটি হাঁটু ভেঙে বসে তালপাখা নিয়ে হাওয়া করতে লাগলো। কিন্তু হাঁপানিতে ধুকতে ধুকতেও নেপালবাবু কথা ছাড়লেন না। বলেছিলাম যে এমন দিনে কি কাঁদতে আছে, আর কাঁদবারই বা কি আছে? রাজেনবাবু কথাগুলি ভালো শুনতে পেলেন না, এমন মন দিয়ে তিনি মানুষটাকে দেখছিলেন। মেঝেতে বিছানো কম্বলে নেপালবাবু বসে আছেন উবু হাঁটু হয়ে, পাশে পিকদানি, কোমরের কাছে কে জানে কতকালের বালাপোষ্টি, চোঙের মতো হাঁটু দুটোর উপর দিয়ে এসে দড়ির মতো হাত দুটো ঝুলছে, গর্ত গালের ফোকরে ফোকরে দাড়ির কুচি,
আর ঘোলা দুটো চোখ যেন তাদের উপরওয়ালা কপালের দিকে তাকাতে সাংঘাতিক সচেষ্ট। রক্ত মাংস সব চেটেপুটে খেয়ে গেছে, তবু জীবন্ত। আর ওরই মধ্যে গলাটা চামড়ার দেয়ালে ভাগ করা কামরায় মোটা মোটা শিরা আর পিণ্ডের মতো একটা কণ্ঠমণি নিয়ে গলাটা যেন নিঃশ্বাস নেবার কোনো আশ্চর্য যন্ত্রের মতো আলাদা করে জীবন্ত। কাঁদবার হয়েছে কি? এ তো সুখের, কত সুখের। আমি আমি যখন যখন সেই নেপালবাবু হয় আর বলতে পারলেন না, নয় কি বলছিলেন ভুলে গেলেন। রাজেনবাবু সেখানে আর দাঁড়ালেন না। তার মনে পড়ল যে ইনিও একদিন মেয়ের বিয়ে দিয়েছিলেন। একটি মেয়ে, একমাত্র সন্তান তার। মেয়েটা মরে গেল বিয়ের পরে 2 বছর না পুরোতে। নাতনিকে এনে রাখলেন দাদা দিদি, তারপর তারও বিয়ে দিলেন। বিধবা হয়ে ফিরে এলো সে, আর এখন সেই নাতনিকে নিয়েই সাতগাছিতে বেঁচে আছেন 36 টাকা পেনশন নিয়ে এই জীর্ণ বিপত্নিক। আর ইনি মারা গেলে বেলিটার। কিন্তু ভাবনা কোথাও এসে থামেই। পুরুত ঠাকুর উপরে গেছেন, সত্যেনকে ডাকতে যাচ্ছে। বিজু শিগগির। বড়দির এই কথায় বিজু বয়লারের স্ট্রিমের মতো আওয়াজ ছাড়ল। রাজেনবাবুর উপরের ঠোঁট নিচেরটির উপর চেপে বসল। কপাল এমন ঘন হয়ে কুঁচকালো যে চোখ দুটি ছোট দেখালো। ছেলের দিকে একটু তাকিয়ে থেকে ডাকলেন, বিজু ওঠ। বিজুর সমস্ত শরীর কাতরিয়ে উঠল একবার। তক্তার কর্কশ ধারটা মুঠোয় আঁকড়ে স্তব্ধ হল। ওঠ! ছোট্ট আওয়াজ হলো শ্বেতার। কি ব্যাপার কি? বিজুর পায়ের দিকটায় দাঁড়ালো এসে মহাশ্বেতা সরস্বতী। শ্বেতা বলল, কিছু না। ওদিকে কতদূর? প্রায় তৈরি। বিজু উঠছে না কেন? এই উঠবে এবার। একটু শুয়ে নিল, যা খাটুনি যাচ্ছে। ছোট 2 বোন বিশ্বাস করেছিল দিদির কথা, কিন্তু বিজু উঠে বসতে ব্যাপার বুঝল। চোখ দুটো এমন ফুলেছে যে চেনা যায় না। 2 বোন চোখাচোখি করল। সরস্বতী ঠোঁট বাঁকালো, আর মহাশ্বেতার ঠোঁটে সেই ভঙ্গিটি প্রতিফলিত হতে হতে হঠাৎ তার মুখের ভাবই বদলে গেল। আর সেই বদলানো ভাবটা প্রতিফলিত হলো সরস্বতীর মুখে। দুজনে দুদিকে মুখ ফিরিয়ে নিল। বিজন, যাও, তোমার কাজ। কত সুখের, কত কত খক খক খক। কোনো পুরনো কিন্তু শক্ত জিনিসের ফেটে যাওয়ার মতো আওয়াজ হলো। নেপালবাবু তার ভিতরকার অফুরন্ত শ্লেষার একটি টুকরো টেনে তুললেন। মাথা ঢলে পড়ল। বিধবা বেলি পিকদানি ধরল মুখের সামনে। সরস্বতী বাঁকা চোখে একবার সেদিকে তাকালো, তারপর বাবার কাছে এসে বলল, বাবা, সাথীকে একবার দেখবে চলো। সাজানো বোধহয় ভালোই হয়েছে। এতে তার নিজের কারিগরি অনেকটা বলে বিনয় করে বলল, ওঠ না। হঠাৎ যেন ধমক দিলেন রাজেনবাবু। অস্বাভাবিক শোনালো তার গলা। কুঁকড়ে বসে থাকা বিজু বাবার দিকে মুখ তুলল। তার ঠোঁট নড়ল, কিছু বলতে গেল বোধহয়, কিন্তু দুটো নাকি বন্ধ আর গলায় একদম আওয়াজ নেই। মুখ দিয়ে জোরে একবার নিঃশ্বাস ছেড়ে তাড়াতাড়ি উঠে চলে গেল, কারো দিকে তাকালো না। বাবা, সাথীকে একবার। কিন্তু এবারেও সরস্বতীর কথাটা বাবার যেন কানেই গেল না। এখানে বিছানা করে কি ভালো করে? একটু ব্যস্তভাবেই তিনি বলতে লাগলেন, বালিশ দিয়ে উঁচু করে দিক। আর নেপালবাবুকে এখানে। অসুস্থ মানুষ, কি যে সব সব মানে কারা আর নির্দেশগুলোই বা কাকে দিচ্ছেন তা ঠিক বোঝা গেল না। একটি শীর্ণ হাত নিষেধ জানিয়ে নেতার মতো নড়ল, আর বেলি মৃদুস্বরে বলল, এই বেশ আছে, আপনারা মিছিমিছি। না না, তা কি হয়? হেলান দিয়ে উঁচু করে বসাতে হয়। আর একটু নিরিবিলি। কেমন অসহায়ের মতো রাজেনবাবু এদিক ওদিক তাকালেন। সরস্বতী সক্ষমভাবে বলল, আমি দেখছি। লোক ডেকে আনল সে। তারা তক্তাপোষে পুরু করে বিছানা পাতল, গোটা 5 বালিশ দিল। বেলির সঙ্গে ধরাধরি করে রাজেনবাবু রোগীকে এনে বসিয়ে দিলেন। পিঠে ঘাড়ে বালিশগুলি অকারণেই নেড়েচেড়ে বললেন, কেমন, ঠিক আছে? এখন ঠিক আছে? বেলি বিব্রত হয়ে বলল, আপনি কেন? আমি দিচ্ছি সব ঠিক করে। এই যে রামের মা, তোমাকে এখন আর কিছু করতে হবে না।
এখানে বসে থাকো, যদি কিছু লাগে টাগে। কিচ্ছু লাগবে না রাজেন দাদু, মিছিমিছি এমনিতেই কত। মোছা মোছা বেলির কুণ্ঠিত কথা এর বেশি এগোলো না। ঝলমলে দুই বোনের দিকে অর্ধেক পিঠ ফিরিয়ে দাদার গা ঘেঁষে এমন করে সে বসল যে দেখা যায় কি না যায়। নেপালবাবু আর কথা বলার চেষ্টা করলেন না। কি হচ্ছে তাও যেন বুঝলেন না। তার গোল গোল ঘোলা চোখ উপর দিকে তাকিয়ে কেমন স্থির হলো। ছেঁড়া জুতোর হাঁ করা চামড়ার মতো ঠোঁট দুটো খুলে থাকলো। মুখের কালো গর্তটা ভরে ভরে হাঁপড়ের মতো তিনি হাওয়া টানতে লাগলেন। হাওয়া, শুধু হাওয়া, নিঃশ্বাস। হয়তো নরম বিছানায় 5 বালিশে হেলান দিয়ে একটু আরাম তার হয়েছিল, কিংবা হয়তো তখনকার মতো ডুবেছিলেন সেই নির্বোধ উদাসীনতায় যা রোগ যন্ত্রণার সব শেষের আসান। মহাশ্বেতা সরস্বতী দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটি দেখল। সরস্বতী চেষ্টা করল বাবাকে চোখে ডাকতে, কিন্তু চোখে চোখ ফেলতেই পারল না। ফিরে যেতে যেতে ফিসফিসিয়ে বলল, বাবার সবটাই বাড়াবাড়ি। বুড়ো এখানেই মরবে টরবে না তো? একটু উদ্বিগ্ন প্রশ্ন করল মহাশ্বেতা। আরে না, হাঁপানিতে কেউ মরে না। এ কথা শুনে মহাশ্বেতার চিন্তা হলো, নেপাল পিসে তাহলে কিসে মরবেন? কিন্তু সেটা প্রকাশ না করে বলল, একে বিজু না আনলেই পারত। বিজুর বুদ্ধি? সরস্বতী থামল কোণে সাজানো ঘরের দরজায়। নেপালবাবু একটি পা টান করলেন, আর একটা উঁচু হয়েই থাকলো। বেলি আস্তে সেটিও টান করে বালাপোষে ঢাকল। আর রাজেনবাবু দাঁড়িয়ে থাকলেন সেখানেই। তার মুখে চিন্তা, প্রায় দুশ্চিন্তা। কি যেন একটা জরুরি কথা তিনি ভুলে গেছেন। কিছু একটা তার করা উচিত, এখনই করা উচিত, কিন্তু সেটা যে কি তা কিছুতেই মনে পড়ছে না। বেলির দিকে, নেপালবাবুর দিকে চোখ ফেললেন। হঠাৎ মনে হলো, এরা কে? এদিক ওদিক তাকিয়ে আর কাউকে দেখতে পেলেন না। কোথায় সব? রাজেনবাবু বারান্দা পার হলেন। মুখোমুখি ঘরগুলির মাঝখানের গলি দিয়ে যেতে যেতে হঠাৎ ডাক শুনলেন, বাবা। কিছু না, মেয়েলি গলায় ওই ডাক জীবনে লক্ষবার তিনি শুনেছেন, কিন্তু হঠাৎ তার যেন দম বন্ধ হলো। একটু পরে বুঝলেন, পর্দা ঢাকা দরজার সামনে শাশ্বতী। বাবা। শাশ্বতী হাসল। তুমি যেন আমাদের চেনোই না আজকাল। রাজেনবাবু কথা বললেন না, হাসির কোনো চেষ্টা করলেন না। এসো একটু এ ঘরে। শাশ্বতী নিচে যাচ্ছিল বিয়ে আরম্ভ হবার আগে সত্যেনকে আর একবার দেখতে। বাবাকে দেখে থেমেছিল, বাবাকে নিয়ে ফিরল। ভিড় নেই এখন, ঘরের চারিদিকটা ফাঁকা, কিন্তু মাঝের গোল দলটি আগের চেয়ে বড় আর আগের চেয়ে নীরব, নিবিষ্ট। সকলেই যেন মন দিয়ে একজনকে দেখছে, কেউ বেশি কিছু বলছে না। বাবা এসো। শাশ্বতী ঘরে এসে আবার ডাকল, দেখো কি সুন্দর দেখাচ্ছে সাথীকে। তার গলা পেয়ে কেউ কেউ ফিরে তাকালো। সরস্বতী এগিয়ে এলো। উষা বৌদি মাথায় কাপড় টানলেন। বড় পিসির মুখটা একটু করুণ হলো। গোল দাঁড়ানো মেয়েরা দুটো অংশে ভাগ হয়ে জায়গা করে দিল। শাশ্বতী আর সরস্বতী বাবাকে নিয়ে এলো ঠিক মাঝখানটায়, মুখোমুখি। স্বাতী সাদা সুন্দর মেঝেতে, সুন্দর সাদা চিকনপাটির উপর স্বাতী দাঁড়ানো। পায়ের পাতা সোনালি পাড়ে ঢাকা, শুধু আঙুলের ডগাটুকু ফুটে আছে। মাথার চুলও সোনালি পাড়ে ঢাকা, শুধু সিঁথির সরু রেখাটি যেন নতুন ফুটে আছে। স্বাতী সোনার তারাজলা শাড়ি লাল, উঠে গেছে ঝিলিক তুলে তুলে, আবার নেমেছে সোনালি কালো চুলের উপর দিয়ে সাঁকোর মতো, তরুণ ঝিনুকের মতো যে কান দুটি এইমাত্র পান্নার দুলে ভারী হলো, তার পাশ দিয়ে অন্তরঙ্গ পদ্মলাল জামার কাঁধে উজ্জ্বল পান্না চুনি মেশানো নেকলেসটিকে পাশ কাটানো, এখনকার মতো স্বাধীন শক্তিহীন, কম ফর্সা বাইরের দিকটাকে ছুঁয়ে না ছুঁয়ে পড়ন্ত স্বাতী। তার কপালে যেখানে একটি না একটি চুলের গোছা প্রায় সব সময় অবাধ্য লোটাতো, টান করে বাঁধা চুলের তলায় সেই কপালটি এখন নতুন চাঁদের মতো মসৃণ, আর চাঁদের গায়ে দাগের মতো ফোঁটা ফোঁটা সাদা চন্দনে সাজানো। আর সেই চুলের গোছা
তুলে দিতে যে হাত বারে বারেই উঁচু হতো, সে হাত দুটি এখন বেকার ঝুলছে পাশে। বাঁ হাতের আংটি পরা আঙুলটি বোধহয় অনভ্যাসে বেঁকে গেছে, গোলাপি নখটি বোধহয় না জেনেই সোনালি পাড়টিতে পড়েছে। স্বাতী, তার মুখ, সুখ দুঃখের ব্যস্ত সেই রঙ্গমঞ্চ এতদিন পরে একটু যেন বিরতি পেল। আলো জ্বলে আছে, দৃশ্যপট সাজানো, কিন্তু কুশীলব নেই। ফাঁকা, চুপ, চোখের উপর ভারী হয়ে নেমেছে একটু ফোলা ফোলা গোলাপি দুটি পাতা, ভরা ভরা সজল ঠোঁট দুটি বোজা, নাকের একটি বাঁশির চোখে না পড়ার মতো ঈষৎ স্পন্দন ছাড়া সমস্ত মুখে আর ভাষা নেই। রাজেনবাবু এসে দাঁড়াবার পর মিনিট খানেক স্তব্ধ থাকল ঘর। তারপর নতুন করে গুঞ্জন উঠল। সুন্দর, কি সুন্দর দেখাচ্ছে, সুন্দরী সত্যি। শাশ্বতী নিচু গলায় বলল, শাড়িটায় খুব মানিয়েছে না বাবা? কিন্তু রাজেনবাবু শাড়ি দেখছিলেন না। সোনালি লাল উজ্জ্বল সেই শাড়ি, পদ্মলাল জামা, পান্নার দুল আর পান্না চুনির হার, হাতের সাদা শাখার পাশে ঝকঝকে নতুন চুড়ি আর করুণ, এসব কিছুই তার চোখে পড়ছিল না। যাকে ঘিরে এত লোক এখন দাঁড়িয়ে, এত জোড়া চোখ যার দিকে এখন নিবিষ্ট, সেই মানুষকে যেন চোখেই দেখছিলেন না তিনি, কিন্তু তাকেই দেখছিলেন। রাজেনবাবু স্বাতীকেই দেখছিলেন। ফ্রক পরা, ছোট্ট, দুরন্ত, অস্থির স্বাতীকে। ছোটদির সঙ্গে হুলুস্থুল ঝগড়া করা, মার কাছে ধমক খেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়া, কোঁকড়া মাথাটা বাবার কাঁধে রেখে না খেয়ে ঘুমিয়ে পড়া। হঠাৎ রাজেনবাবুর চোখের সামনে কুয়াশা নামল। মস্ত ঘর, আলো, লোকজন মিলিয়ে গেল। স্বাতীকে শান্ত করে ঘুম পাড়িয়ে এইমাত্র শুইয়ে দিলেন তার মার কাছে, আর বিছানায় হাঁটু উঁচু করে বসে রোগা মুখের বড় বড় চোখে ঘুমন্ত মেয়েকে দেখতে লাগলেন মা। রাজেনবাবু মেয়েকে ভুলে মাকেই দেখতে লাগলেন। মুখ তুলবে, কিছু বলবে এখনই, কিন্তু রোগা মুখের ক্লান্ত চোখ দুটি নড়ল না, শুধু চুপ করে মেয়ের দিকে তাকিয়ে থাকল। শোনো, রাজেনবাবু কেঁপে উঠলেন। কে কথা বলল? বাবার কানের কাছে সরস্বতী বলল, গয়না সব পরায়নি বাবা, জবরজং হয়ে যায়। রাজেনবাবু নিঃশ্বাস ছাড়লেন। আবার সব স্পষ্ট হলো, বাস্তব হলো। দেখলেন চোখের সামনে উজ্জ্বল, সুন্দরী, সুদূর স্বাতীকে। কবে বড় হলো? এত বড় হলো কবে? রাজেনবাবু অবাক হলেন। স্বাতী, একটু তাকাও তো এদিকে। একটু দূরে দাঁড়িয়ে উষা বৌদি সূক্ষ্ম চোখে সন্দেহ করছিলেন যে সিঁথির ঠিক পাশেই একটা ছোট্ট চুল, এর মধ্যেই দলছুট। তাই আবার বললেন, দেখি একটু। আহা, মুখটা আবার নামালে কেন? কিন্তু স্বাতীর মুখ আরও নিচু হলো। মনে মনে বলল, বাবা, আজ সারা দিন বাবাকে সে চোখে দেখেনি। আজ কত দিন বাবা তার মুখের দিকে তাকান না, তাকাতে পারেন না। সেও যায় না বাবার কাছে, কাছে গিয়ে দাঁড়ায় না, কিছু বলে না। আবার মনে মনে বলল, বাবা। বাবার আলোয়ানের ফ্যাকাশে রং দেখল, জামার হাতা, একটি হাত। তারপর সে তাকিয়ে থাকতে থাকতেই হাতটি নিচু হলো। তারপর দেখল ধুতির ভাঁজ, কোঁচা, চটি। বাবার মুখের দিকে তাকাতে পারল না স্বাতী। মেয়ে হয়ে জন্মাবার লজ্জায়, গৌরবে, দায়িত্বে তার চোখ আরও নিচু হলো। নিচে তখন অতিথিরা চলে যাচ্ছে, রাস্তা পর্যন্ত সরগরম। বিদায় ব্যাপারে খামোকা দেরি না করে বেশিরভাগ চটপট ছুটেছে ট্রাম ধরতে। ছোট বড় দলে ভাগ হয়ে ছুঁচালো আর ভারী জুতোর শব্দে, সরু মোটা গলার কথায়, আলো নেবানো ডর লাগা কলকাতার শীত রাতের চুপচাপ রাস্তায় হঠাৎ একটা চঞ্চলতার ঢেউ তুলেছে তারা। এদিকে দূরে দাঁড়ানো খানদশেক গাড়ি ঘন ঘন শিঙে ফুঁকতে ফুঁকতে পিছু হটে হটে একে একে বিয়েবাড়ির ফটকে দাঁড়াচ্ছে। কেউ রাস্তায় এসে ট্যাক্সি খুঁজছে, কি রিক্সা নিচ্ছে। কেউ বলছে হেঁটেই যাই চলো। আর পথ চলা কেউ কেউ ভিড় বাঁচাতে থামছে, বাড়িটার দিকে একবার তাকিয়ে বোমা বিব্রত চিত্তে ভাবছে, বাহ, আবার বিয়ে। ফটকের কাছে দুজন লোক পিছু হাঁটা গাড়ির তদারকে ব্যস্ত, আর বারান্দায় যেখানে দিয়ে সবাই বেরোচ্ছে তার দুদিকে ইরু আর গীতি রূপোর থালায়
পান নিয়ে দাঁড়ানো, যদি যাবার সময় আর একটার ইচ্ছে হয় কারো। আর সিঁড়ির প্রথম ধাপটায় হেমাঙ্গ দাঁড়িয়ে অতিথিদের বিদায় দিচ্ছে। বয়স বুঝে, সম্পর্ক বুঝে, চেনার মাত্রা বুঝে প্রায় প্রত্যেকের সঙ্গে একটি করে কথা বলছে সে। আর যারা একেবারে অচেনা তাদের বলছে আচ্ছা, নমস্কার। আর এই অভিবাদন অনেকে লক্ষ্যই করছে না, নিজেদের মধ্যে কথা বলতে বলতে কিংবা ট্রাম পাবে কিনা ভাবতে ভাবতে বেরিয়ে যাচ্ছে। কিন্তু হেমাঙ্গ যখনই আবার অচেনা কাউকে দেখছে তেমনি মাথা হেলিয়ে ঠিক তেমনি করেই আবার বলছে আচ্ছা, নমস্কার। ভিড় যখন অনেক হালকা, থলথলে গিন্নি আর ভর বয়সী কুমারী দুটি মেয়েকে নিয়ে রেবতীবাবু বেরোলেন। হেমাঙ্গ একে আগে একবারই একটুখানি দেখেছিল, কিন্তু দেখেই চিনল। মানুষের মুখ তার খুব মনে থাকে। হাতে হাত ঘষে বলল আপনারা এখনই? হ্যাঁ, যাই। হেমাঙ্গর কথাটা শেষ হবার আগেই রেবতীবাবু জবাব দিলেন থাকবার তো ইচ্ছে ছিল খুব, এদের তো খুবই। স্ত্রীর দিকে মাথা নোয়ালেন তিনি। আবার মহিলাটি যেন এই চপলতায় ক্ষুব্ধ হয়ে শক্ত মুখ ফিরিয়ে নিলেন। তবে আমার শরীরটা তেমন, আবার না ঠান্ডা ফান্ডা লেগে। হেমাঙ্গ তাড়াতাড়ি বলল তাহলে আপনাকে একটা গাড়ি। কিছু না, রেবতীবাবু হাত তুললেন। আরে এইটুকু তো পথ, এর জন্য আবার। আচ্ছা, খুব ভালো হলো, চমৎকার। বলতে বলতে সপরিবারে সিঁড়ি কটা নামলেন। এরপরে দেখা গেল ভাগ্নির সঙ্গে মজুমদারকে। তাকে দেখে হেমাঙ্গর মুখ প্রথমে হাসি হাসি হলো, তারপর নিরাশ হলো। আপনিও যাচ্ছেন? আপনিও? কেন, আমি কি বিশেষ কেউ? মজুমদার সংক্ষেপে বলল যাচ্ছি। আমরা খুব আশা করেছিলাম আপনি। উর্মিলার দিকে তাকিয়ে হেমাঙ্গ তাড়াতাড়ি নিজেকে শোধরালো। আপনারা থাকবেন। খুব বেশি আশা করাটা কিছু না। মজুমদার হাসল না, এমন করে কথাটা বলল যে প্রায় রূঢ় শোনালো। তারপরেই যেন নিজেই সেটা বুঝে চওড়া হেসে আবার বলল আজ চলি, আবার দেখা হবে। আপনি তো এখানেই, এই বাড়িতেই। উর্মিলা এই সুযোগে তার মনের ইচ্ছাটা আর একবার ব্যক্ত করল। একটু থাকি না মামা। মজুমদারের মুখের ভাব মুহূর্তে বদলে গেল। কঠোর চোখে ভাগ্নির দিকে তাকালো। মামার এই দৃষ্টি তার চেনা। এটার মানে হচ্ছে যে আমার কথা মতো ঠিক ঠিক চলো তো সব পাবে, আর তা যদি তোমার পছন্দ না হয় তোমাকে অবিলম্বে ফেরত পাঠাচ্ছি তোমার মার কাছে নাথুরামপুরে। উর্মিলা কুকড়ে চুপ করল। আবার হাসি মুখে মজুমদার হেমাঙ্গকে বলল আপনাদের যদি অসুবিধা না হয় পন্টিয়াকটা নিয়ে যাই, মানে অস্টিনটা আবার ড্রাইভার ফিরিয়ে নিয়ে গেল কি না। এমন করে বলল যেন ড্রাইভার নিজের বুদ্ধিতেই এটা করেছে, কর্তার কোনো হাত ছিল না। হেমাঙ্গ মনে মনে হাসল। ছেলে মানুষ, নতুন গাড়ি কিনেছে নিশ্চয়ই। আপনার গাড়ি আপনি নিয়ে যাবেন তাতে আর কথা কি, আর আমাদের কাজ তো সব হয়েই গেছে। সত্যি কত উপকার করলেন আপনি আমাদের। হেমাঙ্গ বুঝল যে মজুমদার এটা আরও একবার শুনতে চাচ্ছে, সেই জন্য শেষের কথাটা বলল। মজুমদারের শুনতে ভালো লাগলো, কিন্তু সেই সঙ্গে চিরিক করে উঠল মাথার মধ্যে রাগ। উপকার? পরোপকার কি তার পেশা? মনে পড়ল হারিক নন্দী তার সঙ্গেই উপর থেকে নামছিল। উফ, বকতেও পারে লোকটা। দোতলায় আসতেই সেই লাল মালা গলায় বোন কোত্থেকে বেরিয়ে এসে বলল নন্দী, যাচ্ছ কোথায়? আরে শোনো, এদিকে এসো। মুহূর্তে যেন ঘোড়ার মতো মানুষটাকে ভেড়া বানিয়ে টেনে নিয়ে গেল। আর এরই মধ্যে তার দিকে একবার মাথা হেলিয়ে মিলুর দিকে একটু হাসল। নন্দীর হাত থেকে এতক্ষণে রেহাই পেয়ে তখন মজুমদার হাঁপ ছেড়েছিল, কিন্তু মাত্রই কয়েক মিনিট পরে ঘটনাটা মনে করে অপমান লাগলো তার। নিজের মনে যতই বুঝল যে অপমানের কোনো কথাই এতে নেই, ততই মাথা আরও গরম হলো। ইচ্ছা করলো কোনো একটা কড়া কথা শোনাতে, বেশ বিঁধবে এমন কথা, কিন্তু ভদ্রতা বাঁচিয়ে কি এমন বলা যায় তাও ভেবে পেল না। আর তাকিয়ে দেখল মেজ জামাইটি এইমাত্র বেরোনো অন্য এক দলের দিকে মন দিয়েছে। বড় দল, পানের থালা হাতে লাল আর কমলা শাড়ি পরা মেয়ে দুটির সঙ্গে কথা বলছেন ময়লা মতো সুশ্রী এক আধবুড়ো। বয়স কম হলে নন্দীর মতো দেখাতো। ফাইন গার্লস, ফাইন ইয়াং ওমেন বলে হারিতের উৎসাহী বাবা অস্বাভাবিক সাদা নকলদাতে হাসলেন। নিজেদের সম্বন্ধে ইয়ং উইমেন আখ্যা শুনে ইরু আর গীতি সারা মুখে
চাপা হাসল, তারপর সরে এসে চোখাচোখি করে খামোকা হেসে উঠল শব্দ করে, আর রাস্তায় দাঁড়িয়ে দ্বিতীয় সিগারেটটি নিঃশেষে টেনে ফিরে আসতে আসতে সেই শব্দের শেষ তরঙ্গটি পৌঁছল খয়েরি ফ্ল্যানেলের পুরনো শার্ট পরা নিখিলের কানে। আপনি একটা পান? হেমাঙ্গ ফিরে তাকালো মজুমদারের দিকে। ইরু তাড়াতাড়ি সামনে এসে থালা বাড়ালো। টুকটুকে লাল শাড়ি পরা ফুটফুটে মেয়েটির দিকে মজুমদার একবার চোখ রাখল, একটু হাসল, একটি পান তুলে নিল। একটু যেন ব্যস্তভাবে হেমাঙ্গ বলল, আমার মেয়ে। হেমাঙ্গর ব্যস্ততা মজুমদার লক্ষ্য করল না, রাগ ভুলে গেল। ঠিক সেখানে সেই মুহূর্তে হালকা ছিপছিপে সুশ্রী কিশোরীটির কাছে এসে দাঁড়ানোয় তার মনের কোনো একটা নরম জায়গায় যেন চাপ পড়ল। হঠাৎ একটি লাবণ্যের রেখা বেরোলো তার ঠোঁটের কোণে যখন সে বলল, বুঝেছি, নয়তো কি আর এমন রূপ। এ কথা শুনে চাঁদির ছোট্ট টাকে হাত বুলিয়ে হেমাঙ্গবর্ধন সবিনয়ে হাসল, যেন কন্যার এই রূপের কৃতিত্বটা একান্তই তার। আর তারপরেই আবার এগোলো শাশ্বতীর শ্বশুরবাড়ির দলটির দিকে। তারা তখন সিঁড়ির দিকে যাচ্ছে। পিছনে সরতে গিয়ে মজুমদার শুনল মিলুর নম্র গলা, মামা চলো আমরাও। মিলুর দিকে অর্ধেক ফিরে মজুমদার বলল, আচ্ছা তুই থাক। তৎক্ষণাৎ উজ্জ্বল হলো 6 কোণ চশমা পরা রঙিন মুখ। উর্মিলা অবাক হলো না, মামার এই হঠাৎ মতিবদলে সে অভ্যস্ত। বোকা নয়, সে বুঝে নিয়েছে মামা তার অধীনদের নাচাতে ভালোবাসেন, নিজের কর্তৃত্ব নানা রকম করে চাকতে ভালোবাসেন। উর্মিলা তখনই একটু চাটনি জোগাতে যাচ্ছিল মামার পছন্দ মতো কিছু কথা বলে, কিন্তু সময় পেল না। সুবীরকে দিয়ে গাড়ি পাঠিয়ে দেব ঘণ্টাখানেক বাদে। মজুমদার ভাগ্নির দিকে দ্বিতীয়বার দৃষ্টিপাত করল না। হেমাঙ্গকে সামনে দেখে মাথা নুইয়ে আচ্ছা চলি বলেই টপকে সিঁড়ি নামল। নন্দী পরিবারকে ছাড়িয়ে প্রায় দৌড়ে বেরোলো রাস্তায়। অন্ধকারে মিশে থাকা কালো পন্টিয়াকটায় উঠে বসে যেন বন্ধুকে ফিরে পেল। কোথায় এখন? কোথায়? কোথায় আর? বাড়িতেই, সেই বাড়িতে যেখানে গলা পর্যন্ত আরাম, কিন্তু সুখ নেই। সুখ না থাক, ঘুম তো আছে, আর তারপরেই আবার দিন, আবার কাজ। কিন্তু এখনই ঘুম? শোয়া মাত্রই টুপ করে তবে তো। তাই ক্লান্তি চাই, আরও ক্লান্তি। মজুমদার গিয়ার বদলালো। কোথায়? ডন জুয়ানের হুল্লোড়, গীতালি, নাকি বাড়ি ফিরে আপিসের ম্যানেজারকে তলব করে পাঠাবে? লেপের তলা ছেড়ে কাঁপতে কাঁপতে ছুটে আসবে বুড়ো মানুষটা? না, কোথাও না, কোথাও কিছু নেই, কেবল খোসামোদ। বাবা শুদ্ধ হাত কচলে কথা বলেন, ঘেন্না করে। টাকা না থাকলে কি জঘন্য, আবার টাকা থাকলেও জীবন কি জঘন্য। মা যদি মরে না যেতেন। মজুমদার খিস্তি করে ব্রেক কষল। সামনে ওটা গরু, দেখো কাণ্ড, সাধে কি আর গরু বলে? মজুমদার লম্বা হর্ন দিল, কিন্তু মানুষের পিলে চমকানো সেই নিউ মডেল ইলেকট্রিক হর্নের আওয়াজে গরুটা একটুও বিচলিত হলো না। প্রকাণ্ড দামি পন্টিয়াক গাড়িটা তার জন্যই যে থেমে আছে তা বুঝলই না মোটে। দিব্যি নিশ্চিন্তে 1 পা 2 পা সরল, নড়ল কি নড়ল না যেন কায়ে ক্লেশে কিঞ্চিত পাশে সরে ঠিক গাড়ি যাবার মতো জায়গাটুকু করে দিয়ে ওখান থেকেই গলা বাড়িয়ে সাদার্ন অ্যাভিনিউয়ের মাঝখানের জমির শুকনো ঘাস ছেড়তে লাগলো। আর মজুমদার তার ল্যাজ ঘেঁষে একটা বদমেজাজি মোড় নিয়ে ল্যান্ডসটাউন রোডে বেঁকল। এই এক ফ্যাঁকড়া হয়েছে, ব্ল্যাক আউট, গাড়ি চালিয়েও সুখ নেই। ততক্ষণে বিয়েবাড়ির একতলার কার্পেট মোড়া বড় ঘরটির ভিড় কমে কমে মাত্রই 15 জনে ঠেকেছে। নিকটাত্মীয় কি যারা স্ত্রীর কথা ঠেলতে পারেনি, কিংবা যাদের নিজেদেরই উৎসাহ কি কৌতূহল বেশি, বরের কাছাকাছি সরে বসেছে তারা। সংখ্যায় কম, প্রায় সকলেই সকলের চেনা, সকলেই এইমাত্র খুব ভালো খেয়েছে। একটু বেশি বয়স্ক যাদের এখনই চোখ ঘুম ঘুম, তাদের বাদ দিয়ে সকলের মুখেই কথার আগ্রহ। এখন আর যুদ্ধের কথা বলছে না কেউ। কিরণ বক্সি শুদ্ধ আপাতত বোমা ভুলেছে। হাড়ি তো ওখানে নেই যে মনে করিয়ে দেবে। আজ রাত্রির ঘটনা নিয়েই কথা হচ্ছে এখন। সামনে উপস্থিত নায়কটিকে লক্ষ্য করেও মন্তব্য পড়ছে মাঝে মাঝে। এইটুকু থেকে দেখে আসছি তো। গোল মুখে সোনার সরু চশমা পরা প্রভাত মেশো বলছিলেন, চমৎকার মেয়ে, চমৎকার বুদ্ধিমতী।
রাজেনবাবুর ভারী ভাবনা ছিল এ মেয়েকে কার হাতে দেবেন। অবশ্য রাজেনবাবুর মুখে এ বিষয়ে কোনো দুর্ভাবনার কথা কখনো তিনি শোনেননি, কিন্তু বলতে দোষ কি? তা মেয়ে নিজেই বাপের ভাবনা ঘোচালো। বেশ বেশ বলে সব প্রশংসক কৌতুকের কটাক্ষ করলেন সত্যেনের দিকে। আজকাল তো এরকম বিয়েই বেশি হচ্ছে, বললেন তপনদা, টাটকা বিলেত ফেরত ঝকঝকে ব্যারিস্টার। বেশি বেশি কি হে, সমস্ত দেশের মধ্যে কটা হয় এরকম? 14টা রসগোল্লা খাবার পরেও অকাতরে তর্কে নামলেন 60 পেরোনো ভূপেশ দাদু। না হয় তো হওয়া উচিত, জোর গলায় ঘোষণা করলেন তপনদা। কেননা বিয়ের যোগ্য ছেলে মেয়ে থাকা দূরের কথা, তিনি নিজেই অবিবাহিত। রূপ গুণ আর বাপের পয়সা প্রতিপত্তির হিসেব মিলিয়ে মিলিয়ে দুটি তরুণীর সঙ্গে কিছুদিন ধরে পূর্বরাগ চালাচ্ছেন, এখনো মনস্থির করতে পারছেন না। উচিত কেন? ইঞ্জিনিয়ার পরেশ কাকা ভূপেশ দাদুর পক্ষ নিলেন। আমাদের এই কোণে দেখা বিয়েটা একটা বর্বরতা। বর্বরতা? থুতনি উঁচু করে প্রভাত মেশো হা হা হাসলেন। দেশশুদ্ধ লোককে বর্বর বলে দিলে? দেশশুদ্ধ কেন, পৃথিবী ভরেই এই নিয়ম। অকাট্য কথা যে বলে তার গলা যেমন নিচু হয়, তেমনি নিচু গলায় পরেশ কাকা বললেন, সব দেশেই বেশিরভাগ বাবা মাই সব ঠিক করে দেয়, তারপর ওই একটা নিয়ম রক্ষা আর কি, নাকি? তপনদা বাঁকা চোখে তাকালেন। অবশ্য ভালো ভালো ঘরের কথা বলছি, সেখানে বিলেত টিলেতেও কড়াক্কড়। পরম প্রত্যয় ফুটল পরেশ কাকার কথায়। কেননা ইংল্যান্ড, স্কটল্যান্ড আর জনির কলকারখানার এলাকায় প্রায় নির্বিঘ্নেই যৌবন কাটিয়ে এসে গ্লাসগোতে একবার তাকে বিয়ে করতেই হয়েছিল। মেয়েটি তার নিজেরই মত মাফিক ভালো ঘরের অবশ্য ছিল না, কিন্তু ছাড়ান পেতে বেজায় নাজেহাল হয়েছিলেন। আর এখন তার 20 বছর আগের বিয়ে করা কিছু লেখাপড়া না জানা বাঙালি স্ত্রী সাহেব স্বামীর সাবেকি মতে এক এক সময় চমকায়। ছোকরা ব্যারিস্টারের চোখের ঠাট্টা লক্ষ্য করে ইঞ্জিনিয়ার আবার বললেন, 10 বছর ছিলাম ওসব দেশে, আমি জানি সে কোন জন্মের কথা। ঠোঁটের ভঙ্গিতে অবজ্ঞা ফোটালেন তপনদা। এখন বদলে গেছে সব। বদলে গেছে? এই সেদিন না এডওয়ার্ড দ্য 8কে রাজ্যপাট ছাড়তে হলো? ওহ, সে কথা, তার কারণ অন্য। কিন্তু এ নিয়ে এত বলার কি আছে? প্রভাত মেশো চড়া গলায় বাধা দিলেন। আরে আমাদের সব মা বাবাই তো বিয়ে দিয়েছিলেন, তা মন্দ কি? জীবনটা তো কেটে গেল একরকম। হা! মোজা পরা পায়ের পাতায় হাত বুলিয়ে কোমর থেকে কাঁধ পর্যন্ত শরীরটি একটু দোলালেন তিনি। সমস্ত গোল মুখটি ভরে নিঃশব্দে হেসে আবার একটু লালও হলেন হঠাৎ। কিন্তু অন্য দুজন লক্ষ্যই করলেন না তার কথা। অন্য সকলকে বাদ দিয়ে প্রায় ভুলে গিয়ে শুধু নিজেদের মধ্যে তখন কথা বলছেন পরেশ কাকা আর তপনদা। ইউরোপ বিষয়ে কে বেশি সব জানতা তাই নিয়ে একটা প্রতিযোগিতা দাঁড়িয়ে গেছে দুজনের মধ্যে। পরেশ কাকার যুক্তি এই যে তিনি ছিলেনও বহুদিন, ঘুরেছেনও বিস্তর, অতএব তার কথার উপর কথা বলার এখানে অন্তত কেউ নেই। আর তপনদা বলতে চাচ্ছেন যে যেহেতু তিনি সদ্য গিয়েছিলেন, তাই বিলেত বিষয়ে তিনিই ঠিক ওয়াকিবহাল। প্রভাত মেশো একটুক্ষণ তর্কটা শুনলেন, কিছুই সুবিধে করতে না পেরে ফিরে তাকাতেই গলা বাড়ানো কিরণ বক্সির সঙ্গে চোখাচোখি হলো। কিরণ বক্সি অনেকক্ষণ ধরে কিছু বলি বলি করছিল, খুব মন দিয়েই কথাবার্তা শুনছিল সে। শুনে অস্বস্তি হচ্ছিল, খারাপ লাগছিল রীতিমতো। কীরকম বলছে সব বিয়ের বিষয়ে, যেন ওর উপর কোনো জন্মে কোনো মানুষের হাত আছে। ওটা একটা কি তা কিরণ ভেবে পেল না, কথা খুঁজে পেল না, কিন্তু নিজের মনে গভীরভাবে বুঝল। এই তো অনিতা, কদিন বা বিয়ে হয়েছে, এই সেদিনও তার কথা কিছুই জানতাম না, কিন্তু মনে হয় কত কালের, কত জন্মের, এই রকম আর কি। আগে তো কত খোঁজাখুঁজি, কত মেয়েই দেখেছেন মা, আমিও মাঝে মাঝে, কিন্তু এখন কি আর অনিতা ছাড়া আর কাউকে কল্পনা করতেও পারি আমি? তেমনি সত্যেনও। আর এই সত্যেনের সামনেই এরা কিনা কি যে সব! কিরণ মনে মনে এসব ভাবছিল আর গলা বাড়িয়ে বাড়িয়ে একবার এর দিকে একবার ওর দিকে তাকিয়ে কথা বলার সুযোগ খুঁজছিল। প্রভাত মেশোর চোখে চোখ পড়তে সে আর দেরি করল না। আমি আপনার সঙ্গে একমত বলে কথা আরম্ভ করল কিরণ। আমিটায় জোর দিয়ে বলল। মেশোটি অবাক হলেন, বিব্রতও।
ভেবেই পেলেন না কখন তিনি এমন কি বললেন যার সঙ্গে একমত হয়ে বসে আছেন আর কেউ না, একেবারে জামাইয়ের বন্ধু। ওই আপনি বিয়ের বিষয়ে যেটা বলছিলেন। কিরণ তাকে মনে করিয়ে দিল, সত্যি তো, বিয়েটাই আসল, কেমন করে ঘটল সেটা কিছু না। বক্তা যে তার মতেরই সমর্থক সেটা ভুলে গিয়ে প্রভাত মেশো তৎক্ষণাৎ মাথা নেড়ে সায় দিলেন, ঠিক। এদের কথার কোনো মানে হয় না। কিরণ চোখ দিয়ে অন্যদের দেখল। আসলে আসল কথাটাকে হঠাৎ খুঁজে পেয়ে যেন আঁকড়ে ধরল সে। আসলে বিয়ে হচ্ছে একটা একটা কিরণ কথা খুঁজতে থামল, কিন্তু তখনই প্রভাত মেশো আবার বলে উঠলেন, ঠিক ঠিক কথা, বলে আরও মাথা নাড়লেন। তারপর জামাইয়ের দিকে ফিরে মোলায়েম মিহি সুরে বললেন, তুমি না কোন কলেজের প্রফেসর? সত্যেন হঠাৎ বুঝল যে তাকে কিছু বলা হচ্ছে, কিন্তু কি কি বললেন উনি? তার দেরি দেখে কিরণই জবাব দিল তার হয়ে, তার কলেজের নামটা জানিয়ে দিয়ে। বেশ বেশ। সত্যেনের দিকে তাকিয়ে প্রভাত মেশো আবার বললেন, তা বিলেতটা ঘুরে এসো একবার। দেখছো তো, বিদ্যে তোমার যতই থাক, বিলেতি ছাপ না থাকলে কিছু না। উত্তরে সত্যেন অমায়িক হাসল। আমাদের হারিত কেমন বেশ, আর চাকরিতেও নাকি উন্নতি করেছে। এই প্রফুল্ল সদয় চশমা চোখে চমৎকার ভদ্রলোকের আগের কথার সঙ্গে পরের কথার সম্বন্ধ বুঝতে না পেরে সত্যেন আবারও হাসল, এবার একটু বোকার মতোই। বেশ বেশ। কার বা কোনটার তিনি তারিফ করছেন সেটা প্রভাত মেশো স্পষ্ট করলেন না, অনুমোদনের সুখী চোখে চারদিকেই তাকিয়ে বললেন, তা হারিতকে দেখছি না এখানে, কোথায় সে? তখন দোতলার সিঁড়ির চত্বরে দাঁড়িয়ে সরস্বতী অরুণকে বলছে, নন্দীকে নিয়ে যাও। নিজের নামটা কানে যেতে হারিত একবার উদাস চোখে তাকালো। তার এখনকার দূরদৃষ্ট বীরের মতো মেনে নিয়েছিল সে। দেয়াল ঘেঁষে ঢিলে দাঁড়িয়েছিল এমন ভঙ্গিতে যাতে স্ত্রীলোকের আর অনুষ্ঠানের এই বোকা জগৎটার উপর তার মহৎ অবজ্ঞা সারা শরীরে স্পষ্ট ফোটে। তবু আটকে ছিল ওখানেই, নড়তে পারেনি। কেননা হয় সরস্বতী নয় মহাশ্বেতা, নয় একসঙ্গে দুজনেই ফাঁকে ফাঁকেই আলাপে টেনেছে। বাজে কথা সব, কিন্তু আচ্ছা, এরা যখন না বলে ছাড়বেনই না তখন শোনাই যাক। সরস্বতীকে ইংরেজিতে একবার এ কথাও বলেছিল, আপনার বয়স কিন্তু একদিনও বাড়েনি। আর সে কথা শুনে সরস্বতী যখন হেসেছিল, সেও হেসেছিল সঙ্গে। আর দেরি করো না, স্বামীকে তাড়া দিল সরস্বতী। অরুণ তার উড়ু উড়ু চুলে হাত বুলিয়ে হারিতের সামনে এসে দাঁড়ালো। চলুন নন্দী সাহেব। ঘরে এলো অরুণ আর হারিত। সকলের চোখ তাদের দিকে ফিরল। অরুণ এর মধ্যে মুখে প্রায় ডাক্তারি গাম্ভীর্য এনে ফেলেছে, আর মুখে যেন অনুগ্রহের হাসি ফুটিয়ে পিছনে আস্তে আস্তে হারিতের চকিতে মনে পড়ল তার নিজের বিয়ের রাত্রিটি। অরুণ এসে সত্যেনের পাশে দাঁড়ালো। আগে তাকে তুমি বলেছে সে কথা ভুলে গিয়ে বলল, চলুন। সত্যেনের পাশে রাখা মালাটি দু হাতে তুলে কিরণ বলল, নাও। এবার আর সত্যেন বিদ্রোহের চেষ্টা করল না, মালা হাতে নিল। আলোয়ানটা আর কেন, বলে কিরণ সত্যেনের কাঁধ থেকে নিজেই সেটা তুলে নিয়ে কাছে দাঁড়ানো নিখিলকে রাখতে দিল। নাও পরো এবার। সত্যেন মালা পরে উঠল। সঙ্গে সঙ্গে উপস্থিতরা প্রায় সকলেই উঠলেন। শুধু ঘুমোচোখ বুড়োরা কেউ কেউ বসে থাকলেন। কিন্তু বর চলতে গিয়ে থপ করে ব্যাঙের মতো লাফ দিল। অরুণের ডাক্তারি গাম্ভীর্য টিকল না, হেসে ফেলে বলল, কি হলো? ঝিঝি ধরেছে। ঝিঝি? হারিত হাসি চাপল। তা ঝিঝির দোষ কি এতক্ষণ একভাবে বসে থাকা? আমার হাত ধরো না হয়। কিরণ হাত বাড়ালো। না না ঠিক আছে, বলে এক পায়ে আর একটা লাফ দিল সত্যেন। কিরণ ফিসফিস করে বলল, পাটা জোরসে ঝেঁকে নাও একবার। কিছু লাগবে না। লাফের বদলে আর করে পা পেতে পেতে সত্যেন খুঁড়িয়ে এগোলো। তার প্রত্যেক পা ফেলার তালে মালাটা লাফিয়ে উঠল গলায়। ওরই মধ্যে মুখের ভাবে যথাসম্ভব মান বজায় রাখল সে, কিন্তু কষ্ট আর কষ্ট লুকোবার চেষ্টায় মিশে তার মুখটা দেখালো যেন দুষ্টু ছেলে মাস্টারের কাছে শাস্তি নিতে যাচ্ছে, কিন্তু ক্লাসের সকলকে দেখাতে চাচ্ছে থোড়াই পরোয়া। সেই মুখ দেখে সত্যেনকে হঠাৎ কেমন ভালো লেগে গেল হারিতের। ঘরের বাইরে এসে বলল, কি কমল? কমেছে, বলে সত্যেন জুতো পরতে গেল, কিন্তু অরুণ বলে উঠল, জুতোটা থাক না। পরেই নি। পা বাড়ালো সত্যেন,
কিন্তু তখন ফুলে থাকা বাঁ পাটা জুতোয় ঢুকল না। দেয়াল ধরে দাঁড়িয়ে কসরত করল, কিন্তু পা ঢুকল না। কিরণ বলে উঠল, কি মুশকিল, জুতো পরে বিয়ে করবে নাকি? আচ্ছা থাক। যেন নিরাশ দুঃখিত হয়ে সত্যেন খালি পায়েই চলল। তার দুপাশে অরুণ আর হারিত, ঠিক পিছনে কিরণ, কিরণের পরে নিখিল, আর তারপর কন্যাপক্ষের লম্বা বাঁকা লাইন। সিঁড়ির গোড়ায় তার কাঁধে চাপ দিল কিরণ। সে ফিরে তাকাতে চাপা গলায় বলল, কি, কেমন লাগছে? কিচ্ছু লাগছে না। সকলের শোনবার মতো ভোলা গলায় তখনই জবাব দিল সত্যেন, হ্যাঁ। কিরণ ঘাড় নেড়ে উড়িয়ে দিল কথাটা, কিন্তু সত্যেন নিছক সত্যই বলেছিল। সত্যি তখন তার কিছুই লাগছিল না, কোনো শিহরণ, কোনো নূতনত্বের শিহরণও না। সবই যেন জানা, যেন সে কত আগে থেকেই জেনে রেখেছে ঠিক এই সময়ে ঠিক এরকম এরকম হবেই। ঠিক আজকের তারিখের এই মুহূর্তে এই বাড়ির এই লাল সিঁড়িটায় সে পা রাখবে, তারপর এটাতে। আবেগ আজ সকাল থেকেই নেই, কিন্তু নেই বলে অভাবের আবছা চেতনা ছিল এতক্ষণ, এখন তাও নেই। সেই অভাবের চেতনায় দিনটা ঝাপসা হয়েছিল সকাল থেকে, এখন আর ঝাপসাও নেই। এখন সব পরিষ্কার, অর্থাৎ সাধারণ। সাধারণ লাগছে তার, একেবারেই সুস্থ, মাথা ঠান্ডা, মনে কোনো কম্পন, কোনো অনুকম্পনও নেই। না আশা, না ভয়, না সন্দেহ, না আনন্দ। যেমন ছাত্রজীবনে কোনো পরীক্ষার আগের রাত্রে উৎকণ্ঠা এসে ঘুমোতে পারেনি, কিন্তু পরের দিন পরীক্ষা দিতে যেই বসেছে, প্রশ্ন বিলোবার খসখসে আওয়াজ থেমে গিয়ে যেই স্তব্ধ হয়েছে মস্ত হল, তখনই নিরুৎসুক, নিরুদ্বেগ, স্থির হয়ে গেছে তার মন। তেমনি এখন তার কাছে সব পরিষ্কার, সহজ, এত সহজ যে সাধারণ। নিজেই এত অবাক হলো, কোনো অনুভূতির চেষ্টা করলো এমনকি, কিন্তু কিছুই অনুভব করলো না। পাটা এইমাত্র পুরোপুরি ছেড়ে যাবার আরাম ছাড়া। সত্যেন স্বচ্ছন্দে উঠল সিঁড়ি দিয়ে, দোতলা পার হয়ে তেতলার দিকে। শেষ ধাপটার আগে অরুণ হারিতকে হঠাৎ ছাড়িয়ে সকলের আগে একা এগোলো, আর সহজ, স্বাধীন, নিশ্চিত দাঁড়ালো আলো জ্বলা ছাদের দরজায়। ছাদের বড় অংশে যেখানে খাওয়া হয়েছিল সেখানে চুপচাপ, চেয়ারগুলি এর মধ্যেই তুলে ফেলেছে। সারি সারি শূন্য টেবিল শুধু পড়ে আছে। আর আগে যেখানে দু চারজনের শুধু চলাফেরা ছিল, সেই ছোট অংশ এখন ব্যস্ত, গুনগুন ব্যস্ত, হাসি হাসি রঙিন, আবার গম্ভীরও। আতা এতক্ষণ মুগ্ধ হয়ে বিয়ের সাজে ছোট মাসিকে দেখছিল। হঠাৎ ফিরে তাকিয়ে সখী দুজনকে দেখতে না পেয়ে ছুটে ছাদে এলো। কই? কিন্তু ইরু গীতির খোঁজে ঘুরে না বেরিয়ে আতা সেখানেই একটা সুবিধে মতো জায়গা বেছে দাঁড়ালো। বিয়েটা প্রথম থেকে দেখা চাইতো, এখন ওরা এসে পড়লেই হয়। দেরি হলো না, একটু পরেই ছোট্ট চড় পড়ল তার পিঠে। এই তো, আমি বলছি না নিশ্চয়ই ছাদে। চকচকে সুখী চোখে তাকিয়ে আতা বলল, কোথায় ছিলি তোরা? আমরা? গীতি এমন করে তাকালো যেন এর মধ্যে কতই রহস্য লুকোনো। ইরুর দিকে ফিরে বলল, তুই কটা খেয়েছিস রে? 26টা। চালিয়াত? ইরু বলল, তা 10-12টা হবে। আমি সন্ধে থেকে গুনে গুনে ঠিক 18টা, বলল গীতি। পান তো? আতা ঠোঁট ফুলিয়ে চোখ বাঁকালো। ও, তোমরা এই করছিলে এতক্ষণ, লুকিয়ে পান খাচ্ছিলে? লুকিয়ে কেন? ইরুও ভঙ্গি করল চোখের। প্রকাশ্যে সর্বসমক্ষে আমরা সকলকে পান দিচ্ছিলাম, আর সকলকে দিতে দিতে নিজেদের মুখে টপাটপ। আমার জন্য আনিসনি? অভিমানের ঢেউ দিল আতার গলায়। ইরু কথা না বলে আতার ডান হাতটা নিজের বাঁ হাতে ধরল, তারপর ডান হাতের মুঠি খুলে সেখানে রাখল তার হাতের তাপে গরম হওয়া একটি লবঙ্গ ফোঁড়া ছোট্ট খিলি। তখন আতা বলল, আমিও ঢের পান খেয়েছি, কত তার অন্ত নেই। তা তুই এনেছিস, এটাও খাই। পান মুখে দিয়ে চোখে হেসে ইরুকে বলল, তোর ঠোঁট বেজায় লাল হয়েছে রে। গীতি তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, আমার? আতা বলল, তোর ঠোঁট আবার লাল হবে কি? এমনিই তো চিঠির বাক্স করে রেখেছিস। আতার এই মন্তব্য মিথ্যা প্রমাণ করে গীতির রং বোলানো গাল আরও লাল হলো। আহা, ইরু বুঝি রং মাখেনি? বলে কাঁধ দিয়ে ধাক্কা দিল ইরুকে। একটু সরে দাঁড়াও মা লক্ষ্মীরা। তামার থালায় কি সব সাজাতে সাজাতে রোগা পুরুত ঠাকুর আশাতীত মোটা গলায় বললেন।
ঢেউয়ের মতো সরে গেল লাল সবুজ কমলা শাড়ি। মা লক্ষ্মী শুনে ইরুগীতির বড় হাসি পেল, চাপতে গিয়ে গপ গপ উপচাল। হাসছিস কেন? হাসির কারণ বুঝে ভুরু বাঁকালো আতা। পুরুতের গায়ে ওটা কী রে? গীতি জিজ্ঞেস করলো কানে কানে। আতা হাসল। এও জানিস না? এটা তো নামা বলি। ও, একেই নামা বলি বলে? গীতি গম্ভীর হলো, কিন্তু তখনই আবার খুব করে হেসে ফেলে বলল, টিকিটা দেখেছিস? ইরু বলল, টিকটিকি। এ কথা শুনে আতারও হাসি ফেল। সামলে নিয়ে হাসিতে শাসন মেশানো গলায় বলল, কি বাজে! জানিস ইনি আজে বাজে পুরুত না, কোনো স্কুলের হেড পণ্ডিত। যা, পুরুত বুঝি আবার পণ্ডিত হয়, বলল গীতি। বাহ, আমি জানি যে। আচ্ছা, মামাকে জিজ্ঞেস করিস। আতার কাঁধে টোকা দিয়ে ইরু বলল, চুপ, ওই মামা এলেন, আরম্ভ হবে এবার। তিনজনে আরেকটু ঘেঁষাঘেঁষি দাঁড়ালো। গরদের চাদর জড়ানো বিজন একটু অস্বাভাবিক রকম তাড়াতাড়ি হেঁটে পুরুতের সামনে এসেই ধপ করে বসে পড়েছিল। পুরুত হাত তুলে বাধা দিলেন। ওই আসন তোমার, উত্তর দিকে মুখ। বিজন উত্তর দিকে মুখ করে কুশাসনে বসল। বসেই কেঁপে উঠল। পুরুত বললেন, স্থির হয়ে বসো। বিজন স্থির হলো। তাকে একটু লক্ষ্য করে দেখল অনেক চোরা চোখ। ততক্ষণে আরও অনেকে হাজির হয়েছে সেখানে, মেয়েই বেশি। ইভা গাঙ্গুলি চিত্রাকে জিজ্ঞেস করল, ইনি কে? মনে হচ্ছে ইনি সম্প্রদান করবেন। নাকি? ওইটুকু ছেলে সম্প্রদান করবে? কাছে দাঁড়িয়ে উর্মিলা শুনল কথাটা। চোখের কোণ থেকে একটা দৃষ্টিপাত করে বলল, ইনি স্বাতীর দাদা। কোন কাটা চশমাটা ইভা চিনল। খেতে বসে লক্ষ্য না করে উপায় ছিল না। এখন আরও একটু ভালো করে তাকালো মুখের দিকে, একটু চেনা চেনা হাসল। উর্মিলা তখনই ফিরে হেসে কাছে ঘেঁষল। ইভা জিজ্ঞেস করল, আপনি বুঝি বাড়ির কেউ? না না, বাড়ির কেউ না, বললাম না তখন আমিও বন্ধু। তবে এক তমকে অনেক কথা বলে ফেলল উর্মিলা। আর 5 মিনিটের মধ্যে তার সঙ্গে ইভা গাঙ্গুলির সেই বন্ধুতা জন্মালো, যা রেলগাড়িতে আর বিয়ে বাড়িতে দুজন মেয়ের মধ্যেই শুধু সম্ভব, আর কোথাও কারো মধ্যে না। পরস্পরের বিষয়ে প্রধান তথ্যগুলি জেনে নেবার পরে উর্মিলা বলল, বিজনদাকে কীরকম বেচারা দেখাচ্ছে ওখানে বসে। স্বাতীর দাদার কথা বলছি। ইভা বলল, উনি তো কিছু করছেন না, শুধু বসেই আছেন। না না, ঠোঁট নাড়ছে, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। ইভা হাসল। মন্ত্রতন্ত্র পুরুতি যা হোক বিড়বিড় করে, অন্যদের ঠোঁট নাড়াই কাজ। উর্মিলাও হাসল। হাঙ্গামাও, সংক্ষেপে সারতে পারে না। দেখতে কিন্তু মন্দ না, মৃদু মন্তব্য করল অনুপমা। হ্যাঁ, অন্যদের পক্ষে খুব ভালো। ইভার পুরুষ গলায় আশেপাশে কেউ কেউ ফিরে তাকালো, কিন্তু যাদের বিয়ে তাদের কি কষ্ট! খুব কি কষ্ট! চিত্রা বলে উঠল ফস করে। হাসির হাওয়া দুলিয়ে গেল অনুপমা থেকে উর্মিলা পর্যন্ত 4টি পাশাপাশি তরুণীকে। চিত্রার আঁচলে টান পড়ল একসময়। বছর 10-এর একটি মেয়ে ফিসফিসে গলায় ডাকল, দিদি। ফিরে তাকিয়ে মাকে দেখতে পেয়ে চিত্রার হাসি মাখা মুখটা নিমেষে করুণ হলো। এখন যাবে মা? হ্যাঁ চল, রাত হলো, আবার ব্ল্যাক আউট। তুমিও তো আমাদের সঙ্গে, বলে চিত্রার মা অনুপমার দিকে তাকালেন। এখনই যাবেন? অনুপমার কথাটা কাকুতির মতো শোনালো। ইভা বলল, একটু থাকুন না, আমিও যাব একটু পরে, একসঙ্গেই যাব, কাছেই তো, আর এখান থেকে একজন লোক নিয়ে নিলেই হবে। কিন্তু স্বামী সংসার নিয়ে বিব্রত চিত্রার মা আর থাকতে রাজি হলেন না। হঠাৎ তার দিকে গলা বাড়িয়ে উর্মিলা বলল, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমাকে নিতে গাড়ি আসবে খানিক পরে, আপনাদের সকলকেই নামিয়ে দিতে পারবো। কিন্তু ছোট গাড়ি আসে যদি? তাহলে দুবারে যাওয়া যাবে, এমন আর মুশকিল কি? উর্মিলা নিশ্চিন্ত হয়ে আবার ভদ্রমহিলার দিকে তাকালো। সুবিধে হবে? ঝকঝকে মুখের অচেনা এই মেয়েটির আমন্ত্রণের উপরে চিত্রার মা তখনই কিছু বলতে পারলেন না। থাকবার ইচ্ছে অবশ্য মনে মনে তারও, কিন্তু ইচ্ছে মতো আর কতটুকু হয় সংসারে? তার দ্বিধার সুযোগ নিয়ে চিত্রা আবার বলল, থাকো না মা। আচ্ছা, তোর ঘুম পায়নি তো? না তো, একটুও ঘুম পায়নি। 10 বছরের মেয়েটি খুব বড় করে চোখ খুলে তার কথার চাক্ষুষ প্রমাণ দিল।
তারপরেই নড়ে উঠে ত্রস্ত গলায় বলল, মা, ওই তো বর। ছোট মেয়েটির কথাটা যেন হাওয়ায় ছড়ালো। চঞ্চল হলো সবাই। বরের সঙ্গে সঙ্গে পিছনে আরও অনেকে এলো, সবাই পুরুষ, আর তাদের পিছনে এলো 5 থেকে 10 বছর পর্যন্ত বয়সের এক দঙ্গল ছেলে মেয়ে। তাদের মধ্যে 2-4 জন সাহসী অনেকটা কাছে এসেই বসে পড়ল, আর তাদের কেউ কিছু বলল না দেখে অন্য বাচ্চারাও ঢিপ ঢিপ করে বসে পড়তে লাগলো। সত্যেন আলপনা আঁকা পিঁড়িতে পূব দিকে মুখ করে বসল। তার পাশে খালি থাকলো আর একটা পিঁড়ি, একটু ছোট, আলপনাও তার অন্যরকম। বসে চারিদিকে একবার তাকালো সত্যেন। প্রথমেই চোখে পড়ল লেপ্টে বসা বাচ্চাদের দলটিতে। ওই তো, আহা, কি যেন নাম দিল্লির দিদির ছেলের? হ্যাঁ, দীপু। আর বর্মার দিদির মাথায় প্রায় সমান সমান 3 ছেলে পাশাপাশি। আর ছোটন তো সকলের সামনে আসন পিড়ি হয়ে কেমন বসেছে দেখো না, ধুতি পাঞ্জাবি পরা ফুলবাবু। ওদিকে তাতাও তার দলবল নিয়ে, সব ছলমলে শাড়ি আজ, সব ঠোঁট পান খেয়ে লাল। আর বাচ্চা হলে কি হবে, মেয়ের দলে আর ছেলের দলে স্পষ্ট আলাদা ভাব। সত্যেন চোখ সরালো সেখান থেকে। হঠাৎ অখিলকে দেখতে পেল তার কাছেই। রোগা মুখে উপলক্ষের উপযোগী গাম্ভীর্য এনেছে অখিল। বুকের উপর হাত ভাঁজ করে দাঁড়িয়েছে। সত্যেন আসতে বলল, অখিল, বস না। সতুদা বিয়ে করতে বসে তার সঙ্গে কথা বলবেন এত বড় সৌভাগ্য অখিল কল্পনাও করেনি। মুহূর্তে তার গাম্ভীর্য ঝরে আঁকা বাঁকা দাঁতের শাড়ি হাসিতে বেরিয়ে পড়ল। সত্যেনের কথাটা শুনতে পেয়ে অখিলের কাঁধে হাত রাখল অরুণ। তুমি এখানেই বসো বলে তার সতুদার প্রায় গা ঘেঁষে বসিয়ে দিল তাকে। অখিলের আরাম হলো। এর আগে অনেকক্ষণ সে বসেনি, কিন্তু সতুদার অত কাছে বসা কি উচিত? খানিকটা সরে বসল সে, কিন্তু বাচ্চাদের দিকে ঘেঁষল না। ছি, ওই পুঁচকিদের সঙ্গে? বেশ, আসল জিনিসই ফেলে এসেছিলে বলে হেমাঙ্গ পিছন থেকে নিচু হয়ে বরের টোপরটা সত্যেনের একেবারে কোলের উপর নামালো। সত্যেন ভুরু কুঁচকে তাকালো। শোলায় আর রান্তায় বানানো চিকচিকে বিশ্রী বস্তুটাকে আস্তে 2 আঙুলে সরিয়ে কাতর মুখে বলল, এটা পড়তে হবে? পুরুত বললেন, মস্তকে স্থাপন করো। এখনই? বরের মুখের দিকে একটু তাকিয়ে থেকে পুরুত বললেন, আচ্ছা, পরে হবে। আর এক কথা, আমি কিন্তু এই জামাটামা পরেই থাকব বলে সত্যেন পুরুতের কাঁচা পাকা ঘন ভুরুর তলায় নিষ্প্রভ চোখে চোখ রাখল। ভেবেছিল এ কথা শুনে পুরুতের তাক লাগবে, কিন্তু সেরকম কোনো লক্ষণই টিকিওলা বামুনের পরিষ্কার কামানো শীর্ণ মুখে ফুটল না। ঈষৎ ম্লান স্বরে বললেন, যথা সময়ে উত্তরীয়ের আচ্ছাদন হলেই চলবে। সত্যেন খুশি হলো, কিন্তু এত সহজ সমাধানে তত যেন খুশি হলো না, তেমন যেন জিত জিত লাগলো না তার। বিয়ে আরম্ভ হলো। বিজনের সামনে একটি তামার থালা ধরে পুরুত বললেন, ডান হাতে 1 মুঠো তণ্ডুল তোলো। বিজন ডান হাতে 1 মুঠো আতপ চাল তুলল। এবার বাঁ হাতটি ডান হাতের উপর ন্যস্ত করো। বিজন তাই করল। বিজনের বাঁ হাতটি ঠিকভাবে বসিয়ে দিয়ে পুরুত বললেন, এবার ডান হাতে জামাতার দক্ষিণ জানু স্পর্শ করো। শরীরের কোন অংশকে জানু বলে বিজনের তা হঠাৎ মনে পড়ল না। পুরুতের মুখের দিকে তাকালো। পুরুত নিজেই সম্প্রদাতার ডান হাতের একটি আঙুল জামাতার ডান হাঁটুতে ঠেকিয়ে দিলেন। বিজনকে সত্যেনের দিকে অনেকটা হেলতে হলো। তার চাদর সরে গিয়ে ভিতরকার খোলা গায়ের এক চিলতে চামড়া সত্যেনের চোখে পড়ল। পুরুত থেমে থেমে সংস্কৃত বললেন, আর অস্ফুট ফিসফিসে বসে যাওয়া গলায় খানিকটা ওই রকমই কিছু একটা আওড়িয়ে চলল বিজন। সত্যেনের আঙুল ঠেকানো হাঁটু সুরসুর করে উঠল। একটু পরে ঠোঁট চাপা হাসি ফুটল মুখে। সেটা লক্ষ্য করে উষা বৌদি বললেন, বর বেশ সপ্রতিভ তো, হাসছে। ঘটনাস্থল থেকে চোখ না সরিয়ে শোভা বলল, হ্যাঁ, খুব। আর কেনই বা হবে না? ভাবতে চেষ্টা করল, আগেই খুব চেনাশোনা থাকলে ঠিক বিয়ের সময়টায় কেমন লাগে, কিন্তু মুহূর্তেই ভাবনা ছেড়ে আবার দেখতেই নিবিষ্ট হলো তার মন। বরের হাঁটু থেকে আঙুল সরিয়ে বিজু সোজা হলো। পুরুত ঠাকুর ঘাড় ফিরিয়ে হেমাঙ্গবাবুকে কি বললেন। হেমাঙ্গবাবু ইশারা করলেন অরুণবাবুকে। অরুণবাবু ব্যস্ত হয়ে ছুটলেন। কাছে বসা বাচ্চারা ঘাড় বেঁকিয়ে দেখতে লাগলো। তাদের মধ্যে নিজের 2 মেয়েকে চকিতে দেখল শোভা। চকিতেই তার চোখ সরে গেল।
কতকাল পরে পাওয়া এই আনন্দের কাছে তার পক্ষে এই শেষ আনন্দের রাত্রিটিতে সন্তানকেও তার তুচ্ছ লাগল। পিছনে ঠান্দি গলায় কে বললেন, বর যে বসেই রইল, জোর পড়বে না? কোণে আনতে গেল? অনেকটা কাঁচা গলার আওয়াজ হলো সঙ্গে সঙ্গে। কোণে আনতে? কোণে আসছে? মেয়েদের গুনগুন রব রাস্তার দিকের কার্নিস থেকে ছড়িয়ে সিঁড়ির চিলে কোঠায় চুপ করল। দোতলাও চুপ। কোণে সাজানো ঘরে আর ভিড় নেই। যে কজন আছে তাদের মুখেও কথা নেই। উস্কো খুস্কো অরুণ হঠাৎ আবির্ভূত হয়ে বলল, সাথী চলো। কথাটা পড়ল যেন মেঝের উপর শীষের টুকরো। বড় পিসিমা আর কুন্দ দিদিমা চোখাচোখি করলেন। তারপর কুন্দ দিদিমা ডাকলেন, সাথী আয়, পিঁড়িতে বস। সাথী নড়ল না, তেমনি দাঁড়িয়েছিল সে, মুখ নিচু, হাত দুটি নিঃসাড়, যেমন তাকে রাজেনবাবু দেখেছিলেন। তবে সাজসজ্জায় তফাৎ হয়েছে। একটি গোলাপি রঙের স্বচ্ছ রেশমি ওড়নায় তার মুখ এখন অর্ধেক ঢাকা। সিঁথিতে বাঁধা শোলার মুকুট আর পান্না চুনি সোনালি লালের উপর দিয়ে নেমে এসেছে গলা থেকে প্রায় হাঁটু পর্যন্ত মস্ত মোটা ধবধবে সাদা সুগন্ধি মালা। লীলামাসি আসতে বললেন, হেঁটেই যাক না। হেঁটে? শান্ত একটু বিষণ্ণ চোখে বড় পিসি সাথীকে দেখছিলেন এতক্ষণ, কিন্তু কথাটা শোনা মাত্র তার সারা শরীরে ব্যস্ততা জাগল। বিয়ের কোণে হেঁটে যাবে? কি যে সব বলে আজকাল, হেসে বাঁচিনে। চোখের পলকে কুন্দ দিদিমার মুখ থেকে সমর্থন কাড়লেন তিনি। তারপর আর চোখের দ্রুত দৃষ্টিতে লীলামাসিকে যেন ভস্ম করে দিয়ে একটু ভাঙা ভাঙা গলায় হাঁক দিলেন, কই, কে কে পিঁড়ি ধরবে, এসো। ডোরা কাটা শার্টের আস্তিন গুটিয়ে এগিয়ে এলো ডালিম। আর আমি আছি, অরুণ বলল পিছন থেকে। আয় সাথী, বস। বড় পিসির গলার আওয়াজ বদলে গেল হঠাৎ, নরম হলো, ভিজে এলো। সাথী নড়ল। হলদে সাদা আর লাল রঙে আঁকা পিঁড়িটায় উঠে দাঁড়ালো, বসলো পিঁড়িতে আসন পিঁড়ি হয়ে। রজনীগন্ধার মালার প্রায় অর্ধেকটা গোল হয়ে কোলে পড়ল লাল বেনারসির উপর সাদা। দিদিরা তাকে ঘিরে দাঁড়ালো। মহাশ্বেতা আর সরস্বতীর মাঝখানে শ্বেতাকে দেখালো সাথীর গলার মালার মতোই সাদা। শাশ্বতী হাঁটু ভেঙে বসে পড়ল সাথীর পিছনে, পিঠে হাত রেখে কত আস্তে যে ডাকলো, সাথী। হঠাৎ কান্না পাচ্ছিল তার, নিঃশ্বাস নিতে পারছিল না, তাই অত আস্তে। সাথী কেঁপে উঠল, ওড়না ঢাকা মুখ তুলল, মুখ ফেরালো, সব ঝাপসা দেখালো। ঝাপসা চোখে বড়দিকে দেখল। বোকা মেয়ে। হাসি হাসির ছায়া সে তার ঠোঁটের উপর ভেসে গেল। কই অরুণ? শাশ্বতী উঠল। দিদিরা সরে দাঁড়ালো। অরুণ আর ডালিম দুদিকে নিচু হয়ে পিঁড়ি ধরে তুলল। খানিকটা শূন্য হতেই সাথী নড়ে উঠল। তাড়াতাড়ি দু হাত বাড়িয়ে গলা জড়ালো দুজনের। সোজা হয়ে অরুণ বলল, পারবে ডালিম? ডালিম বুক টান করে বলল, খুব। না না, দুজনে হবে না, দাঁড়াও। বলে শ্বেতা তাড়াতাড়ি এলো দরজার কাছে। পর্দা ধরে দাঁড়িয়ে ডাকলো, পরেশ কাকা আসুন, পিঁড়ি ধরবেন। পিঁড়ি ধরব? অলরাইট। হাতের সিগারেট ফেলে পরেশ কাকা প্রথমেই দরজার পর্দা ধরে টান দিলেন। সরাতে চেয়েছিলেন, কিন্তু আলগা বসানো পর্দা পিতলের রড শুদ্ধ পড়ে গেল। তুলে নিয়ে সরিয়ে রাখলো শ্বেতা। এসো হে ব্যারিস্টার সাহেব। বেটে কিন্তু গাঁটটা জোয়ান পরেশ কাকা পা ফেললেন। আমিও? আচ্ছা। তপনদা বাবু মানুষ আস্তে এগোলেন। তর্কের ঝাঁঝটা তখনও ভুলতে না পেরে ঈষৎ ঠেস দিয়ে বললেন, আপনি আর কেন পরেশদা? কি ভাবছো, পরেশদার বয়স হয়েছে? আরে এখনও তোমাদের মতো 8 ডজনকে ধরো। 4 জোয়ান চারদিকে পিঁড়ি ধরল। সাথী শূন্যে চড়ে যাত্রা করল জীবনের দিকে। শাঁখের ফু উঠল উলুধ্বনি ছাপিয়ে। মেয়ের দল পিছনে এলো। বারান্দায় তন্দ্রা লাগা নেপাল পিসে চমকে কেঁপে উঠলেন। বেলি তাকে ফেলেই একটু উঠে এলো দেখতে। গলিতে রাজেনবাবুর ছাই রঙের আলোয়ানটা চকিতে দেখা গেল। সিঁড়ির কাছে এসে পরেশ কাকা বললেন, সাবধান এবার। ডালিম বলল, ঠিক আছে। সাথে সিঁড়ি উঠল। দুপাশে অরুণ আর ডালিম, পিছনে পরেশ কাকা, আর সামনে তার মুখোমুখি তপনদা। তপনদার কষ্ট কম, কিন্তু অসুবিধে বেশি, কেননা তাকে পিছু হেঁটে সিঁড়ি উঠতে হচ্ছে। অর্ধেক সিঁড়িতে মন দেবার সময় কোচায় পা বেঁধে তিনি হোঁচট খেলেন। পিঁড়ি সামনের দিকে ঝুঁকল। বিষম টান পড়ল অরুণ ডালিমের গলায়।
পরেশ কাকা দেখলেন স্বাতীর পিঠটা সাঁতারুর মতো বেঁকেছে। চট করে এক হাতে তাকে ধরে ফেলে বললেন, থাক, তুমি ছেড়ে দাও তপন। আপনি বরং এদিকে আসুন, জবাব দিলেন তপনদা। পরেশ কাকা আর তপনদা জায়গা বদল করলেন, কিন্তু এর পরেও ছাদের দরজায় এসে পিঁড়ি একবার ঠেকে গেল। পিঁড়ি আড় করে নিজেরা কাত হয়ে মুখ ঢাকা নিচু মাথা সোনালি লাল নতুন সাথীকে নিয়ে চারজনে যেই ছাতে উঠল, অমনি আরও জোরে ছড়ালো মেয়েলি গলার গুনগুন, ওই যে কোণে এলো সাথী, বাহ সুন্দর। আজ এই পর্যন্ত। পরের অংশ নিয়ে খুব শীঘ্র আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।